নমস্কার স্নেহাংশুদা, কেমন আছো বলো? নমস্কার, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তো অনেকদিন পর তোমার সাথে বসা। আজকের যে আলোচনাটা আমাদের হবে সেটা তো আমাদের বাঙালি জাতিসত্তা নিয়ে। তো তোমার কাছে যে প্রশ্নটা আমার প্রথমে থাকবে সেটা হচ্ছে, কি কি মেজর জেনেটিক এলিমেন্টস দিয়ে বাঙালি জাতিসত্তা তৈরি বা গঠিত? বাঙালি জাতি বা যে কোনো ভারতীয় জাতির জেনেটিক্স নিয়ে আলোচনা করতে গেলে প্রথম যে চারটা মেজর জেনেটিক এলিমেন্ট সেখানে আসবে, তার মধ্যে থাকছে প্রথমে একটা স্টেপ স্টেপ জেনেটিক অ্যানসেস্ট্রি, যেটাকে আরিয়ান জিনস বলা হয়। মোট কথা সেটা মূলত একটা ক্রিম লেয়ার আপার কাস্টের মধ্যে পাওয়া যায়। আর তার একটা দুটো মেজর কম্পোনেন্ট, একটা এমএলবিএ আর ইএমবিএ। ফার্স্ট আচ্ছা। এমএলবি এটা হচ্ছে মিডিল লেট ব্রোঞ্জ এজের একটা জেনেটিক্স, যেটা মূলত ইউরেশিয়ান, রাশিয়ান ইউক্রেন সাইডে পাওয়া যায়। মানে সেখান থেকে অরিজিনেট হয়েছিল এবং মূলত 15,000 থেকে 1,000 বিফোর ক্রাইস্টের সময় তারা ইন্ডিয়াতে এসেছিল। এবং যদি বেদিক ভার্স গুলো দেখা যায়, বৈতরে অরণ্যকের যে ভার্স, যে প্রজাপতি তিস্র, সেখান থেকে তারা ওই সিন্ধু সরস্বতী সভ্যতা থেকে মাইগ্রেট করে এই পূর্বের দিকে গঙ্গার তীরে এসে এখানে একটা রাজ্য স্থাপন করেছিল। তো সেই স্টেপ অ্যানসেস্ট্রি একটা বোঝা যায়। কিন্তু বাঙালি হিসেবে একটা সব থেকে মেজর যে জেনেটিক কম্পোনেন্টটা হচ্ছে, সেটাই হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। মানে আমরা বলতে পারি যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে জিনিসটা ছিল, যেটা মূলত ইরানিয়ান নিওলিথিক ফার্মার এবং যারা প্রথম ওই পাস্টোরালাইজেশন এবং এগ্রিকালচারাল জিনিসটা নিয়ে এসেছিল, তো তাদের মাইগ্রেশন এবং ইন্ডাস ভ্যালি জিনিসের একটা পিওর ফর্ম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রিক বাঙালি বাঙালি পপুলেশনের মধ্যে আছে। তো সেই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের জিনটা, সেটাকে আমরা মেজর কম্পোনেন্ট হিসেবে ধরবো। তারই একটা অংশ নিওলিথিক ফার্মার, এবং এর সঙ্গেই প্যাটার্নাল অ্যানসেস্ট্রিতে মিক্স হয়েছে ইএমবিএ, এই ইস্টার্ন মিডল ব্রোঞ্জ এজের যে জিন্স, যার মধ্যে যেটা মূলত সেন্ট্রাল এশিয়াতে এসেছিল, কাজাখস্তান উজবেকিস্তান সাইডে। এবং 2000 থেকে 15,000 বিফোর ক্রাইস্টের সময় তারা ইন্ডিয়ার দিকে এসেছিল, এবং তারা এখানে এসে মাইগ্রেট করে একটা পপুলেশন তৈরি করেছে। তো আমরা এই স্টেট এমএলবি অ্যানসেস্ট্রি, স্টেট এমএলবি আর ইএমবি, যেটা আপার কাস্টের মধ্যে, এবং মেজর জেনেটিক অ্যানসেস্ট্রি হিসেবে আমরা আইভিসি রাখতে পারি। আইভিসি নিওলিথিক ফার্মার। এবং আহ, তার মধ্যে একটা মেজর কম্পোনেন্ট থাকছে এএএসআই, যেটাকে বলা হয় অ্যানসিয়েন্ট অ্যানসেস্ট্রাল সাউথ ইন্ডিয়ান জেনেটিক্স। এইটা নিওলিথিক ফার্মার বা আইভিসি তার মাইগ্রেশনের মধ্যেই এদেরও একটা মাইগ্রেশন হয়েছিল। এবং এই আইভিসি আর এই নিওলিথিক ফার্মার, সরি আইভিসি এবং এই এএএসআই, এই দুটো জেনেটিক্স মিক্স করেই মূলত বাঙালিদের মানে বর্তমান একটা মেজরিটি জেনেটিক্স তৈরি হয়েছে। এটাকে আমরা, যদি এএসআই কন্টেন্ট বেশি হয়, যেটা আমরা সাউথ ইন্ডিয়াতে দেখতে পাই, তো তার সেটাকে আমরা ওই দ্রাবিডিয়ান যেটা পপুলেশন বলা হয় সেটার মধ্যে দেখি। এবং তার একটা মেজর পপুলেশন বাংলার মধ্যেও আছে। আর আরেকটা যেটা মিক্সার হচ্ছে সেটা হচ্ছে এসিএ, সাউথ ইস্ট এশিয়া, যেটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি গুলোতে থাকে, মালয়েশিয়া, ফিলিপাইন্স এগুলো থাকে। তো আচ্ছা যেহেতু স্নেহাংশুদা, আমি 1 মিনিট আপনাকে 1 মিনিট আপনাকে থামাচ্ছি। মানে আমি আপনার কাছে এই যে মাইগ্রেশনের ব্যাপারটা আপনি বলছেন, এটার ব্যাপার মানে আমি একটু স্পেসিফিক বিষয়ে যাব, যে কি কি পপুলেশন মাইগ্রেশন হয়েছে অ্যাকচুয়ালি, এই যে আমাদের আজকে যে জাতিটা, এখানে কি কি পপুলেশন মাইগ্রেশন হয়েছে এবং তার কি জেনেটিক্স প্রভাব আমাদের জাতির উপর পড়েছে, স্পেসিফিক ভাবে যদি বলেন। দুটো কোশ্চেন এখানে মানে একইভাবে মিশ্রিত আছে, কারণ প্রথমে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে কি কি জেনেটিক কম্পোনেন্ট দিয়ে জাতিটা তৈরি, এবং যে জেনেটিক কম্পোনেন্ট গুলো আসলো কোথা থেকে, সেই মাইগ্রেশনের ফলে। তো যেগুলো প্রথমেই যেটা আছে যে আইভিসি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যেখানে ছিল সেখান থেকেই পপুলেশনটা মাইগ্রেট হওয়ার পর, মানে সেই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের পতন হওয়ার পর তারা যে মাইগ্রেট করলো ইস্টার্ন ইন্ডিয়াতে, এবং এখানকার ফার্স্ট সিভিলাইজেশন পান্ডুরাজার ঢিবি বা গঙ্গারিডাই সভ্যতা, সেটা পুরোপুরি ভাবে এই জেনেটিক্সটা দিয়ে তৈরি হয়েছিল। তাই এই যে প্রথম যে মাইগ্রেশন হচ্ছে, তো আমরা এটাকেই ধরবো ফার্স্ট একটা বাঙালি পপুলেশন হিসেবে। এরপরের মাইগ্রেশনে আমরা বলতে পারি তারপরে একটা স্টেপ মাইগ্রেশন বলা যেতে পারে। যারা এই স্টেপ, যারা মানে যেটা আমরা আরিয়ান জিন্স বা যেটা বলতে পারি, সেটা মৌর্য যুগে হওয়ার একটু আগের সময় থেকে তারা এসছে। এবং তারা বেঙ্গলের মেজর ক্রিমিয়ার পপুলেশনটা তারাই তৈরি করেছে। এর সঙ্গে এএসআই আছে, এবং যেটা ট্রাইবাল জিন্স, এখন যেটাকে ভূমিপুত্র বা কিছু একটা করার চেষ্টা করা হয়, কিন্তু আমরা দেখতে পাই যে স্টেপ মাইগ্রেশনের পরে এএসআই মাইগ্রেশনটা হচ্ছে, যেটা ইউভাল হারারি রিসার্চ থেকে দেখতে পাই।
তো সেখানে আমরা বুঝতে পারি যে এএসআই এর মাইগ্রেশনটা অনেকটা পরে হচ্ছে। আর তার সঙ্গে একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে এই সাউথ ইস্ট এশিয়ান, যেটা বিভিন্ন রকম ট্রাইবাল কালচারের মধ্যে আমরা দেখি বিভিন্ন মঙ্গোলয়েড জিন্স, এবং তারাও একটা অংশ মেজর বেঙ্গলি পপুলেশনের মিশ্রিত হয়েছে। বিশেষত নর্থ ইস্টের দিকে যারা বাঙালি পপুলেশন, তাদের মধ্যে একটা মেজর সাউথ ইস্ট এশিয়ান জিন্স মিক্সার দেখা যায়, মঙ্গোলয়েড জিন্স একটা প্রভাব থাকে। তাই এটা থাকে, এবং মূলত এই 4 প্রকার জেনেটিক্স এর মিশ্রণের ফলে এই জাতিটা তৈরি। এবং তার ফলে মধ্যে যে জাতিটা দেখতে পাই, ফার্স্ট যে জাতিটা আসছে সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। সেকেন্ডলি আমরা যেটা যারা আছে তারা হচ্ছে এই স্টেপ পপুলেশনটা। এবং তার থার্ডলি যারা আছে তারা হচ্ছে এএসআই, বিভিন্ন ট্রাইবাল যারা, যারা বলতে পারি যারা ছোটনাগপুর মালভূমির যারা ট্রাইবাল পপুলেশন তারা। এবং ফোর্থলি মঙ্গোলয়েড পপুলেশন যারা, যারা নর্থ বেঙ্গলের সাইডে, বা যদি আমরা গ্রেটার বেঙ্গল ধরি তাহলে নর্থ ইস্ট ইন্ডিয়ার সংক্রান্ত বেঙ্গল সাইডে যাদের পপুলেশন, তারা আসছে। এই 4 প্রকার মাইগ্রেশনের ফলে জাতিটা তৈরি হচ্ছে। মানে আপনি যেটা বলছেন যে তাহলে মাইগ্রেশনটা 4 প্রকারের, মানে মাইগ্রেশনে আমাদের জাতিটা তৈরি হয়েছে। তো এখন ধরুন অনেকে প্রশ্ন করবে যে বাঙালিরা তাহলে আর্য নাকি দ্রাবিড়, এটার সোজা সাপটা কি কোনো উত্তর হবে? হ্যাঁ, এটা খুব কন্ট্রোভার্সির জিনিস, এবং এটা শুধু বাংলা বলে না, পুরো ভারত জুড়ে এটা চলে। আর্য না দ্রাবিড়, আর্য ভার্সেস দ্রাবিড়, এরকম। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা কি, এই মানে এই জেনেটিক বিষয়টা কি। এটা একটা এমন জিনিস যেটাকে পুরোপুরি ভাবে ইগনোরও করা যায় না। যে কিছু কিছু যদি মানে যদি ইউনাইটেড ইন্ডিয়ার কথা বলে, তাহলে তারা বলবেন না, কোনো জেনেটিক্স বলে কিছু হয় না, সবকিছুই সবাই এক ইন্ডিয়া। তো এরকম বলে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া হয়। আবার যাদের বিভেদ করার ইচ্ছা থাকবে তারা বলবে না, এরা আরিয়ান, এরা দ্রাবিড়িয়ান, এদের মধ্যে একটা বিভেদ হচ্ছে। তো এবার তার মধ্যে অ্যাকচুয়াল রিজনটা কি হবে? তো ব্যাপারটা হচ্ছে সোজা যে ইন্ডিয়ার ফার্স্ট সিভিলাইজেশন কোনটা? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এখান থেকে ইন্ডিয়ার যাবতীয় সিভিলাইজেশন শুরু হয়েছে। আর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সব থেকে পিওর ফর্ম, সব থেকে যেটা মাইগ্রেশন হয়েছিল, সেটা হয়েছিল ইস্টার্ন ইন্ডিয়া বা বাংলাতে। এবং এখানে এসে যে প্রথম সভ্যতা পান্ডুরাজের ঢিপি বা গঙ্গারিডাই সভ্যতা, এটা যে প্রতিষ্ঠা হয়েছিল, এটাই হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের রিয়েল সাকসেসর। মানে এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে একটা মেজর পপুলেশন, তারা গেল ইন্ডিয়াতে, সাদার্ন ইন্ডিয়ার দিকে। এবং সেখানে তাদের মিক্সচার হলো এএএসআই দের সঙ্গে। তো এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের নিওলিথিক ফার্মার্স, আর দিকে আসছে এএএসআই অ্যান্সিয়েন্ট অ্যানসেস্ট্রাল সাউথ ইন্ডিয়ান। এই দুটো মিক্সচারের ফলে যে একটা জাতি তৈরি হলো, এরাই হচ্ছে বলতে গেলে দ্রাবিড়িয়ান। এবং এরাই মূলত আজকের দ্রাবিড় সাউথ ইন্ডিয়ান স্টেট গুলো যারা, যাদের পপুলেশন, তাদের একটা তাদের পপুলেশনটা এইভাবে তৈরি হয়েছে। আর নর্দার্ন ইন্ডিয়াতে যে যে পপুলেশনটা হচ্ছে, সেখানে নর্দার্ন ইন্ডিয়ার যদি আপার কাস্ট ধরা হয়, এবং বেঙ্গল সেই বেল্টের মধ্যেই পড়ে, তো তাদের মধ্যে এই স্টেপ এমএলবিএ ইএমবিএ প্যাটার্নাল অ্যানসেস্ট্রি, এবং তার সঙ্গে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ম্যাটার্নাল অ্যানসেস্ট্রি, এইভাবেই নর্দার্ন ইন্ডিয়া, তার সঙ্গে বেঙ্গল ইনক্লুডেড, মানে বাংলা সহ উত্তর ভারতের পপুলেশনটা এইভাবেই তৈরি হয়েছে। এবং সেখানে পাঞ্জাব কাশ্মীর সব একসঙ্গে। এবার সেই একই ঘটনাটা ইউরোপেও দেখা যায়। যে এই স্টেপ এমএলবিএ ইএমবিএ অ্যানসেস্ট্রি দিয়ে নর্দার্ন ইন্ডিয়া এবং বেঙ্গলের এটা তৈরি হয়েছে, সেই জিনিসটাই ইউরোপেও হয়েছে। ইউরোপের যারা নেটিভ ফার্মার পপুলেশন ছিল, এখানে যেমনি ইরানিয়ান নিওলিথিক ফার্মার, সেখানে ইউরোপিয়ান নিওলিথিক ফার্মার যারা ছিল, তাদের ক্ষেত্রে সেখানকার ম্যাটার্নাল অ্যানসেস্ট্রি, এবং গ্রিক জাতীয় কিছু মেডিটেরিয়ান জাতির ক্ষেত্রে এই মিডল ইস্টার্ন ম্যাটার্নাল অ্যানসেস্ট্রি, তার সঙ্গে থাকছে এই স্টেপ প্যাটার্নাল অ্যানসেস্ট্রি। এই দুটো মিক্সচার হয়ে তৈরি হচ্ছে ইউরোপিয়ান পপুলেশন। এবং সেখানে ইন্ডিয়ার ক্ষেত্রে এই স্টেপ প্যাটার্নাল অ্যানসেস্ট্রি আর এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ফার্মার্স ম্যাটার্নাল অ্যানসেস্ট্রি, এভাবে তৈরি হচ্ছে নর্থ ইন্ডিয়া এবং বেঙ্গলের আপার কাস্ট পপুলেশন। আর সাউথ ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন প্যাটার্নাল অ্যানসেস্ট্রি আর এএএসআই ম্যাটার্নাল অ্যানসেস্ট্রি, এখান থেকে তৈরি হচ্ছে সাউথ ইন্ডিয়ার পপুলেশন। এখান থেকেই নর্থ ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়ান আরিয়ান ভার্সেস দ্রাবিডিয়ান পার্টটা হচ্ছে। বেঙ্গলের ক্ষেত্রে বাঙালিদের মধ্যে সেরকম কোনো ভাগ নেই, বাঙালিদের মধ্যে অনেক বড় রকম মিক্সার হয়েছে। তবে কাস্টে কাস্টে কিছুটা ভাগ আছে, কিছু কিছুতে মানে মানে সেরকম করা যায়। তবে মেজর ক্ষেত্রে বলা যেতে পারে বাঙালিদের জেনেটিক্স কি, বাঙালিদের একটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এবং এএএসআই একটা ভালো রকমের মিক্সচার। এবং তার সঙ্গে যে আমাদের একটা স্পেশাল হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান, যেহেতু আমরা এই মঙ্গোলয়েড বেল্টের খুব কাছে। কারণ বেঙ্গলি হচ্ছে আরিয়ান বেল্টের সব থেকে লাস্ট বর্ডার। তারপর থেকে সবাই মঙ্গোলয়েড শুরু হয়ে যাচ্ছে। বাংলার পরে মায়ানমার, তারপরে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া,
সবাই মঙ্গোলয়েড বেল্ট। তো বাংলায় হচ্ছে এখানে, তো এখান থেকে একটা মঙ্গোলয়েড মিক্সার আসছে, তো বাঙালিদের মধ্যে একটা মঙ্গোলয়েড আছে। তো বাংলার মেজরিটি পপুলেশন যদি দেখা যায়, তো ফার্স্ট জেনেটিক রিসার্চ যে করেছিল রিজলি, ইন্সপেক্টর রিজলি, তার হিসাবে ছিল দ্রাবিড়িয়ান মঙ্গোলয়েড। তো এখানে মিক্সে কিন্তু এখানে আপার কাস্ট পপুলেশনটা বাদ দিয়ে সেটা রাখা হয়। তো বাংলার সবার ক্ষেত্রে আবার মঙ্গোলয়েড পপুলেশন ঘটেনি। এএসআই এর একটা মেজর কম্পোনেন্ট আছে। পুরোপুরি হ্যাঁ বলা যেতে পারে বাঙালিরা সম্পূর্ণভাবে একটা আইভিসি জনগোষ্ঠী, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যার মধ্যে আপার কাস্টের মধ্যে স্টেপ অ্যানসেস্ট্রি আছে। আর একটা মেজর পপুলেশনের মধ্যে এএসআই এবং কিছু ক্ষেত্রে সাউথ ইস্ট এশিয়ান জনগোষ্ঠী আছে। তাই আমরা এটাকেই একটা কনক্লুড করতে পারি যে আমরা বাঙালি জেনেটিক্স হিসেবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে রাখবো, এবং কোন রকম আর্য দ্রাবিড়ের কোনো ব্যাপার থাকবে না। এই সিন্ধু সভ্যতাটাই আমরা নিজেদের একটা কোম্পানি হিসেবে মেইন কালচার হিসেবে রাখবো। একদম একদম। আচ্ছা, তাহলে এখানে আরেকটা প্রশ্ন স্নেহাংশুদা যেটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে যে এই যে বাঙালি জনগোষ্ঠী, তার সাথে ভারতীয় উপমহাদেশের অন্যান্য যে জনগোষ্ঠী, তাদের মধ্যে জেনেটিক মিল কতটা কি আছে? আর মানে একটা যে পার্থক্য, জাতিগত একটা জেনেটিক পার্থক্য তো থাকবে, সেটাই বা কতটা আছে? হ্যাঁ, আমরা যেহেতু একটা ভারতীয় জাতি, তাই ভারতের অন্যান্য জাতিদের সঙ্গে আমাদের মিল থাকবে। এবার যদি দেখি ভারতের মধ্যে একটা মেজর ডিভিশন চারটা, যে উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয়, তার মধ্যে আমরা পড়ি পূর্ব ভারতের মধ্যে। পূর্ব ভারতের রাজ্যগুলো যদি দেখি, যে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা, এই স্টেট গুলোর মধ্যে দেখতে পাবো যে উম, ওই আসামের ক্ষেত্রে যদি দেখি, তো সেখানে মঙ্গোলয়েড জিনস অনেক বেশি হবে, কারণ সেখানে একটা মেজর ট্রাইবাল পপুলেশন। তার সঙ্গে উড়িষ্যার ক্ষেত্রে, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই দুই স্টেটের ক্ষেত্রে আমরা এএসআই বেশি, কারণ এখানে একটা ট্রাইবাল পপুলেশন, কিন্তু তারা মঙ্গোলয়েড না, তারা হচ্ছে এএসআই। যেমন সাঁওতাল, মুন্ডা, খাবার, এদের এখানে একটা বড় পপুলেশন আছে, তাই তাদের একটা থাকছে। আর তো এবার যেহেতু জাতি হিসেবে শুধু একটা ইউনিফর্ম তো জেনেটিক্স নয়, জাতির মধ্যে বিভিন্ন রকম কাস্ট আছে, যার বিভিন্ন কাস্টের বিভিন্ন জেনেটিক্স আছে। যখন জেনেটিক্স এর রিসার্চ গুলো করা হয়, সবার জাতির সঙ্গে কাস্টটাও দেখে নেয়, যে অমুক বেঙ্গলি, অমুক কাস্ট, তারপরে এই একটা যে জেনেটিক যে স্ট্রাকচার সেটা। তো সেক্ষেত্রে বিভিন্ন রকম দেখা যায়। এবার আমাদের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড বেঙ্গলি জেনেটিক্স ধরতে গেলে সেটা মহিষদের ক্ষেত্রে ধরা যায়, মহিষ কাস্টের ক্ষেত্রে, কারণ মহিষদের পপুলেশনটা বাঙালিদের সব থেকে বেশি। বাঙালিদের মেজরিটি পপুলেশন হচ্ছে মহিষদের। তাই যেহেতু তারা মেজরিটি, তাই সমস্ত স্ট্যান্ডার্ড তাদের মধ্যে, এবং তাদেরটা যদি দেখা যায়, ইন্ডাস ভ্যালি নিওলিথিক, ইরানিয়ান নিওলিথিক ফরম্যাটের একটা পিওরেস্ট ফর্ম মহিষদের মধ্যেই দেখা যাবে। তাই সেটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড বাঙালি জেনেটিক্স হিসেবে রাখবো, এবং সেটাকেই যদি ধরি আমরা, তাহলে আমাদের সব থেকে মানে বাঙালিদের স্ট্যান্ডার্ড বাঙালি জেনেটিক্স এর সব থেকে ক্লোজ ফর্ম পাওয়া যাবে নর্থ ইন্ডিয়ার মিডল কাস্ট যেগুলো, যেমন যাদব বা এই টাইপের যে কাস্ট গুলো যাদের মধ্যে, এবং গুজরাট এবং মহারাষ্ট্রের এই যে বেল্টটা, এই পপুলেশনের সঙ্গে আমাদের ভালো একটা মানে জেনেটিক্স মিল পাওয়া যাবে। এবার যদি আপার কাস্ট ধরি, যেমন যদি বাঙালি ব্রাহ্মণদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদের R1A হ্যাপ্লো গ্রুপ, জেনেটিক্স হ্যাপ্লো গ্রুপ যেটা, সেটা 72%, যেটা নর্থ ইন্ডিয়াতে মানে হাই পপুলেশনের গুলোর মধ্যে পড়ে। আহ, কাশ্মীরি ব্রাহ্মণ, জাট এবং বাঙালি ব্রাহ্মণ, এটা হচ্ছে সব থেকে হাই R1A পপুলেশন। এখানে উত্তরপ্রদেশ বা বিহারের ব্রাহ্মণরা আসে না। তো আমরা দেখতে পাই যে বাঙালি ব্রাহ্মণদের স্টেপ পপুলেশন অনেক বেশি R1A, এবং স্টেপ EMBA, MLBA ক্ষেত্রে। তো আমাদের এখানে নর্থ ইন্ডিয়ার সঙ্গে একটা কানেকশন দেখা যায় জেনেটিক্সের। এটা একটা আমাদের মেজর পয়েন্ট, যে আমরা আপার কাস্ট পপুলেশনে আমরা নর্দার্ন ইন্ডিয়ান বেল্টে একটা কানেকশন পাই, এবং বাঙালি অ্যাজ এ মেজরিটি পপুলেশন গুজরাট, মহারাষ্ট্র সাইডের মিডিল এরিয়াগুলোতে আমরা একটা নিজের মিল খুঁজে পাই। আচ্ছা, মানে তাহলে আমরা মানে নর্থ ইন্ডিয়ার সাথে সাথে ওই গুজরাটের কিছুটা অংশের সাথেও আমাদের একটা জিনগত কিছুটা মিল পাওয়া যায়, মানে একটু কাছাকাছি আসছি আমরা, না আমি যতটা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসবে যে বাঙালি আর বাংলাদেশি, এই দুটো জনগোষ্ঠী কি তাহলে জিনগত আলাদা নাকি একই? মানে এটার উত্তর কি হবে? হ্যাঁ, এখানে একটা ধরা যেতে পারে, কারণ বাংলাদেশের যে পপুলেশন এখনকার যেটা, সেটা কতখানি নেটিভ বাঙালি কনভার্ট থেকে হয়েছে, সেটা একটা আলোচনার বিষয়। আর তাদের জেনেটিক ভাবে তারা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা আলাদা, এটা ভাবা যায়। এবার যদি আমরা আগের ইতিহাসগুলো দেখি, তাহলে দেখা যাবে যে দিল্লি থেকে অনেক হাফসি এই ধরনের মাইগ্রেন্ট গুলোকে যখন তাই ছাড়া হতো, তো বেঙ্গলে এমনি পাঠিয়ে দেওয়া হতো। এবং মুঘল যুগের শেষের দিকে যখন সেন্ট্রাল রুলের একটা কড়া হয়ে বেঙ্গলের মধ্যে আসলো, তো
তো তখন এখানে জঙ্গল কাটিয়ে পপুলেশন বসানো হলো। নর্থ ইন্ডিয়ার লেবার মাইগ্রেন্ট পপুলেশন অনেকটা বসানো হলো এখানে। তার সঙ্গে সাউথ ইস্ট এশিয়ান কিছু ট্রাইবাল মিক্সচার হলো। এবার যদি বাংলাদেশি জেনেটিক্স যারা দেখা যায়, যেমন রাজীব খানের রিসার্চ আছে, তো সেখানে আমরা দেখি যে অ্যাভারেজ বাংলাদেশিদের সাউথ ইস্ট এশিয়ান মিক্সচারটা অত্যধিক বেশি, অনেকটা ইন্দোনেশিয়ার পপুলেশনের সঙ্গে। যেখানে ওয়েস্টার্ন বেঙ্গল বা আমাদের বাঙালিদের পপুলেশনের মধ্যে সাউথ ইস্ট এশিয়ান মিক্সচার খুব কম। এবং স্ট্যান্ডার্ড জেনেটিক্স বাঙালিদের যদি আমরা মাহিষ্যদের ধরি, তো সেখানে মাহিষ্যদের মানে সাউথ ইস্ট এশিয়ান একেবারেই নেই। কারণ যেহেতু তারা একটা রাঢ়ী পপুলেশন মোটামুটি বলা যায়, তো সেখানে কোনো রকম সাউথ ইস্ট মিক্সচার হয়নি। তো আমাদের মধ্যে নেই, এবং ওদের ক্ষেত্রে সেটা অনেক বেশি। তাই তাদের সঙ্গে জেনেটিক পার্থক্য অনেকটাই বেশি আছে আমাদের। এখন ইন্টারন্যাশনাল লেভেলে ওরা জেনেটিক কাজটা অনেক বেশি করিয়ে রেখেছে। এখন যেমন যেমন অনেকটাই যেমন বাংলা ভাষার কর্তৃত্বটা বহুদিন যাবৎ বাংলাদেশের হাতে ছিল। 2024-এ আওয়ামী পতন হলো, তো এখন ওরা অনেকটা ছেড়েছে, ঠিক আছে। সেরকম এই বাঙালি জেনেটিক্স এরও একটা এপিসেন্টার এই ঢাকার মুসলমানদের একটা করে নিয়েছে। তো সেটা থেকে যদি ছাড়ানো যায় এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রিক জেনেটিক্স আমরা রাখতে পারি, তো সেখানে দেখা যাবে যে ওয়েস্ট বেঙ্গল বাঙালিদের সঙ্গে বাংলাদেশিদের জেনেটিক্স ভীষণ বিস্তর পার্থক্য আছে। এবং মানে যা যা জিনগত ভাবেও আমরা যে এক জাতি নয় সেটা বোঝানো যায়। শুধুমাত্র যে ভাষা দিয়ে হয় না জাতি না, জিন দিয়েও তা হয় না। এবং জিনগত ভাবে আমরা আলাদা, এটা বোঝানো যাবে। তাই এটা একটা ভালো পয়েন্ট, এবং সেটা পরে জিনগত রিসার্চ আরো বাড়লে সেটা আরো ভালোভাবে বোঝা যাবে। স্নেহাংশুদা, মানে তুমি যে কথাটা বললে সেখান থেকে কিন্তু এই যে বলছো বাংলা ভাষার উপর ওদের একটা মানে প্রভাব বেশি আছে বা একটা তৈরি করে রেখেছে, তাহলে তো মানে এটাও একটা প্রশ্ন আসবে যে বাঙালি সংস্কৃতির উপর বাঙালি জেনেটিক্সের মানে কি তাহলে প্রভাব পড়ে? এটা এটা কিরকম, হ্যাঁ, সংস্কৃতির উপর জেনেটিক্সটা বাঙালি কিরকম ভাবে জেনেটিক্স প্রভাব বলতে পড়ে? কি পপুলেশন, মানে বিভিন্ন রকম পপুলেশন আসে, বিভিন্ন রকম কালচার নিয়ে আসে, এবং সমস্ত কালচার এক জায়গায় সিনথেসাইজ হয় এবং একটা মিশ্রিত কালচার তৈরি হয়, সেটাকে জাতির কালচার হিসেবে করা হয়, ইউনাইটেড। এখন যদি ধরি বাঙালি বিয়ের সংস্কৃতিটা, ম্যারেজ কালচার। তো ম্যারেজ কালচারে আমরা কি দেখতে পাই, যেমন বাঙালিদের মধ্যে কি কি জেনেটিক্স আছে? একটা হচ্ছে স্টেপ জেনেটিক্স, আইভিসি জেনেটিক্স, আর আছে এএসআই জেনেটিক্স। এবার বিয়ের মধ্যে আমাদের যেমন এই সিঁদুর দান, সিঁদুরের কালচার প্রথম কোথায় পাওয়া যায়? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতায় প্রথম সিঁদুর পাওয়া যায়। এবং সেখান থেকেই সিঁদুর দানের সংস্কৃতিটা বাংলায় এসেছে, এবং শাখা পলার সংস্কৃতিটা। তো এখান থেকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের কালচার বা আইভিসি নিওলিথিক কালচারটা, যেটা বাংলাদেশে সিঁদুর দানে আসলো। এবার হচ্ছে এই বিয়েতে যে যজ্ঞ যেটা হয়, যজ্ঞর কালচার কোথা থেকে আসলো? বৈদিক কালচার, আর্য আর্য সংস্কৃতি থেকে। তো স্টেপ কালচারের একটা প্রভাব যেটা আসলো সেটা বিয়েতে আসলো। আর একটা হচ্ছে এএএসআই, যেটা ট্রাইবাল কালচার বলা যেতে পারে। তো এই যে জল তুলতে যাওয়া, যেগুলো যে সংস্কৃতি গুলো আছে, এগুলো হচ্ছে সমস্ত ট্রাইবাল সংস্কৃতি থেকে এসেছে। তো দেখতে পেলাম তিনটা পপুলেশন: স্টেপ সংস্কৃতি থেকে যজ্ঞের রীতিটা, আইভিসি সংস্কৃতি থেকে সিঁদুর দান এবং সাহাবালার সংস্কৃতি, এবং থার্ড হচ্ছে এএসআই থেকে জল জল কাটতে যাওয়া, এই সংস্কৃতিগুলো। তো তিনটা ভিন্ন জেনেটিক্স এর ভিন্ন পপুলেশনের ভিন্ন সংস্কৃতি মিলে গিয়ে একটি জাতির পুরো বিবাহ রীতিটা তৈরি করছে। তাই আমরা দেখতে পাই বিভিন্ন পপুলেশন এবং বিভিন্ন জেনেটিক্স ধারী পপুলেশন এসে একটা জাতিকে সমৃদ্ধ করছে। তাই এইভাবেই বিভিন্ন জেনেটিক্স আমাদের সংস্কৃতিটাকে প্রভাবিত করছে। একদম একদম। আচ্ছা, আমরা যখন বাঙালির গৌরব গাথা মানে আমাদের মনে হয়, তখন একটা লাইন বারবার মানুষের মুখে শোনা যায়, যেটা হচ্ছে যে একদা যাহার বিজয় সেনানী করিল লঙ্কা জয়। তো এই যে বিজয় সিংহ দ্বারা যে শ্রীলঙ্কায় বাঙালির যে সাম্রাজ্য স্থাপন, তো এটার ইতিহাস কি কিছু জানা যায়? হ্যাঁ, এখন তো অনেক বেশি প্রচার হয়েছে, অনেকেই জানে যে সিংহপুর রাজ্য ছিল আমাদের হুগলি জেলার সিঙ্গুরে। সেখানে সিংহপুর রাজ্যের রাজা ছিলেন সিংহবাহু। তারই পুত্র বিজয় সিংহ, যিনি অত্যন্ত আহ, সেই সময় অত্যন্ত বলা যেতে পারে যে বখাটে রাজপুত্র টাইপের, এবং তিনি ওই স্থানীয় মানুষের সঙ্গে অত্যাচার করতেন। তো তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল রাজ্য থেকে, এবং তিনি 700 জন বাঙালি অনুচর নিয়ে চলে গেছিলেন নিজের রাজ্য ছেড়ে, এবং সিংহলে এদিকে যাত্রা করেছিলেন। সিংহলে গিয়ে তিনি সিংহলের এখানে যক্ষ যে পপুলেশন, যক্ষদেরকে পরাজিত করেন। যক্ষদের রাজা ছিল কালসেন।
পাল সেনকে পরাজিত করে সেখানে নিজের রাজ্য স্থাপন করেন এবং নিজের বংশের নামে সিংহল রাজ্যের নাম করেন এবং সিংহল রাজ্যের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন এবং সেখানে তার বংশ শাসন করে। পরে তিনি যক্ষদের রাজকুমারী কুবেনিকেও বিবাহ করেছিলেন এবং তারপরে তিনি তামিলনাড়ুর পাণ্ড্য রাজ্যের রাজকুমারীকেও বিবাহ করেছিলেন। তো তারপরে তার সাম্রাজ্য ছিল এবং তার সাম্রাজ্য তার অনেক বড় ছিল এবং সিংহলে শুধু বিজয় সিংহ না, আরো অনেকজন শাসন করেছেন পরে বলা যাবে। আচ্ছা, মানে শ্রীলঙ্কায় এই আপনি যেটা বলছেন যে শুধু বিজয় সিংহ নয়, আরো অনেকেই শাসন করেছে, তো এটা আমি আগেও শুনেছি যে শ্রীলঙ্কায় বাঙালি সাম্রাজ্য একবার নয়, একাধিকবার প্রতিষ্ঠা হয়েছে। তো ঠিক কতবার ওখানে আমাদের বাঙালি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে? শ্রীলঙ্কায় বাঙালি সাম্রাজ্য বলতে গেলে তো বংশধর পরপর শাসন করেছে, তবে আচ্ছা। বলা যেতে পারে তিনবার, মোটামুটি যে তিনবার বাঙালির প্রথম বংশ প্রতিষ্ঠা হয়েছে। তবে বিজয় সিংহেরই বংশধর নিঃশঙ্ক মল্ল একইভাবে তিনিও সিংহলে গেছিলেন এবং তিনি সেখানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তো নিঃশঙ্ক মল্ল একই বংশেরই হলো, তবে সময়ের অনেকটা পার্থক্য আছে, সম্ভবত 1000 বছরের। তো সেটাকে রাখা যায়। নিঃশঙ্ক মল্ল প্রথমে সিংহপুরের আন্ডারে কলিঙ্গে শাসন করতেন, এখনকার উড়িষ্যায়, এবং সেখান থেকে তিনি তারপরে কলিঙ্গে সরি সরি শ্রীলঙ্কায় যাত্রা করেন। লঙ্কায় গিয়ে তিনি আবার সাম্রাজ্য স্থাপন করেন এবং তিনি শাসন করেন। তাই সেটা একটা থাকছে। আরেকজন আছেন যিনি, যাকে নিয়ে আমি কোনো প্রাইমারি সোর্স এখনো পাইনি, তবে রাজশাহী অঞ্চলের কিছু উপকথা, যেটাকে দুর্গাচরণ সান্যাল লিপিবদ্ধ করেছিলেন, যে বজ্রবাহু সান্যাল, তিনি ছিলেন রাজা কংসরাম সান্যালের পুত্র, সাতরের রাজা। তিনি আরাকান আরাকান গেছিলেন বিদ্রোহ দমনের জন্য, মগধের বিদ্রোহ দমনের জন্য। সেখানে আরাকানের রাজকন্যার সঙ্গে বিবাহ হয় এবং সেখান থেকে তিনি যাত্রা করেন লঙ্কায়। লঙ্কায় তখন গৃহযুদ্ধ চলছিল, সেখানে তিনি গৃহযুদ্ধের একটা পক্ষ অবলম্বন করেন এবং সেখানেই তিনি মানে বিদ্রোহীদেরকে পরাজিত করে লঙ্কার আবার রাজা হন। তো শ্রীলঙ্কায় পরপর একটা বাঙালি পপুলেশনের শাসন থেকেছে বাঙালি, তাই দেখা যায়। এমনকি যে রাবণ রচিত যে শিবতাণ্ডব স্তোত্র, যেটা এখন খুব বিখ্যাত, সেটাও গৌড়ীয় রীতিতে লেখা। এটা অনেকেই জানে না যে শিবতাণ্ডব স্তোত্র গৌড়ীয় রীতিতে লেখা। তো এখান থেকে বোঝা যায় যে বা শ্রীলঙ্কার উপর বাঙালিদের সাংস্কৃতিক প্রভাব অনেকটাই ছিল, এবং সাংস্কৃতিক প্রভাব যখন ছিল তার কারণটাও ছিল রাজনৈতিক প্রভাব। তো এটা একটা কারণ বলা যায়। একদম। আচ্ছা, আহ, মানে শ্রীলঙ্কা ছাড়াও মালয়েশিয়াতেও শোনা যায় যে বাঙালি বণিকদের দ্বারা ওখানে বাংলার একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল বাঙালিদের। তো এটা কিভাবে হয়েছিল? আহ হ্যাঁ, সাউথ ইস্ট এশিয়ার সমস্ত দেশেই প্রায় সেরকম স্ট্রেস পাওয়া যাবে। মালয়েশিয়ার ক্ষেত্রে যেমন বলা যায়, হ্যাঁ, ওই বণিক মহানাবিক বুদ্ধগুপ্ত একজন ছিলেন রক্তমৃত্তিকা, ওই গৌড়েশ্বর শশাঙ্কের সময় যে রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারের কথা জানা যায়, সেই রক্তমৃত্তিকা থেকে উনি অধিবাসী ছিলেন এবং তিনি বণিক ছিলেন। তিনি সেখান থেকে যাত্রা করেন এদিকে, এই মালয়েশিয়ার দিকে, এবং সেখানে তিনি একটি রাজ্য স্থাপন করেন বাঙালিদের। এবং তিনি নিজের শিলালিপি সেখানে ইস্যু করেছিলেন। তার শিলালিপিতে আহ, তার নাম দেখা যায় এবং ব্রাহ্মী লিপিতে তিনি রক্তমৃত্তিকার কথা উল্লেখ করেছেন। তাই সেই জন্যই ওই রক্তমৃত্তিকাই বাঙালি শাসনের কথা একটা বলা যায়। সেটা প্রথম খুঁজে বের করেছিলেন 1836 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী জেমস লো। তিনি সেটা কলকাতা মিউজিয়ামে পাঠান এবং কলকাতা মিউজিয়ামে সেটা এখনো আছে। এখানে স্ক্রিনে ছবি দেখানো যায় না, তো যদি দেখানো যায়, সেখানে একটা পদ্মের ছবি আছে এবং তার মধ্যে ছত্র আছে, যেরকম একটা ধর্মীয় সংস্কৃতি হয়। এবং তিনি সেখানে নিজেকে বেশ ধার্মিক এবং দান ধ্যানকারী হিসেবে দেখাচ্ছেন, এবং তিনি মানে মালয়েশিয়াতে একটি ভালো বাঙালি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এবং এটা চাইনিজ সোর্সেও আছে, চিতু গৌজি। চিতু গৌজি মানে, চিতু মানে হচ্ছে রক্ত মৃত্তিকা, লাল মাটি, গৌজি মানে হচ্ছে গৌড়। গৌড়ের রক্তমৃত্তিকা থেকে বাঙালি বণিক বুদ্ধগুপ্ত যাচ্ছেন এবং তিনি মালয়েশিয়াতে গিয়ে রাজ্য স্থাপন করছেন, নিজের শাসন প্রতিষ্ঠা করছেন। তো সেই ব্যাপারটা চাইনিজ সোর্সেও ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং সেখান থেকে আমরা দেখতে পাই যে সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে এক বেশ মেজর পপুলেশন বাঙালিদের শাসন থেকেছে। তো এটা আমাদের জন্য একটা ভালো গর্বের বিষয় যে তাদের একটা সাংস্কৃতিক উত্তরাধিকার। যেমন এখন অনেক বলা হয় যে সাউথ ইস্ট এশিয়াতে একটা হিন্দুদের একটা সাংস্কৃতিক বিস্তার ছিল, কিন্তু বিস্তারটা কাদের জন্য ছিল?
বিস্তারটা আমাদের জন্য ছিল, বাঙালিদের জন্য ছিল। আমরা সেখানে সাম্রাজ্য বিস্তার করেছি বলে সেখানে মন্দির হয়েছে, সেখানে শৈব সংস্কৃতি, সেখানে বৈষ্ণব সংস্কৃতি, এমনকি বৌদ্ধ সংস্কৃতি, সবকিছু আমরাই নিয়ে গেছি এখানে। তো এটা এগুলো জানাতে হবে যে যে জিনিসগুলো আমরা দেখতে পাই সাংস্কৃতিক উত্তরাধিকার, সেগুলো বইয়ে কারা নিয়ে গেছিল, বইয়ে আমাদের পূর্বপুরুষরা নিয়ে গেছিল, বাঙালিদের পূর্বপুরুষ। তো সেই কারণেই সেই ব্যাপারটা অ্যাকনোলেজ করতে হবে এবং জানাতে হবে যে বাঙালিদের জন্য যেখানে প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, মালয়েশিয়ার যখন প্রশ্ন আসে তখন ইন্দোনেশিয়ার প্রশ্নটাও কিন্তু আসে, কারণ ওখানে একটা হিন্দুদের আহ, মানে খুব লক্ষ্য করা যায়, সাংস্কৃতিক প্রভাব খুব লক্ষ্য করা যায়। তো ওখানেও কি বাঙালি সাম্রাজ্য কখনো কিছু প্রতিষ্ঠা হয়েছিল, বা এই ব্যাপারে কি কিছু আপনি বলতে পারবেন? হ্যাঁ, ইন্দোনেশিয়া তো মানে হিন্দু প্রচারের জন্য ইন্দোনেশিয়া একটা বেশ ভালো একটা দেশ, যেখানে ওই জাহার মন্দিরগুলো দেখা যায় এবং সেখানে বিভিন্ন রকম হিন্দু পদযাত্রা হয় এবং তাদের গরুর সংস্কৃতি অনেক কিছু আছে ওখানে দেখানো। এবার ব্যাপার হচ্ছে যে ইন্দোনেশিয়ার সংস্কৃতিটা আসলো কিভাবে, যে একটা হচ্ছে শ্রীবিজয় সাম্রাজ্য, একটা মেজর দিক। শ্রীবিজয় সাম্রাজ্যটা কিন্তু বাঙালিদের তৈরি, বাঙালি মহিষ্মদের প্রতিষ্ঠা করা একটা নামে। শ্রীবিজয় সাম্রাজ্যেরই আহ, আহ, শ্রীবিজয় সাম্রাজ্যের সঙ্গে বিয়ে হয়েছিল পাল পাল বংশের, আমাদের গৌড়েশ্বর দেবপালের বোন, তার বিয়ে হয়েছিল শ্রীবিজয় সাম্রাজ্যের রাজার সাথে। এবং সেই শ্রীবিজয় সাম্রাজ্যের সেই রাজা বলভদ্র দেব, তিনি নালন্দায় মানে পাল বংশের শাসনাধীন নালন্দার মধ্যে 5 একর জমি দান করেছিলেন বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার জন্য। এবারে শ্রীবিজয় সাম্রাজ্য কিন্তু বাংলা থেকেই গেছিল, মেদিনীপুর অঞ্চল থেকে তারা গিয়ে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, তাই বাংলাতেই বিয়েও করেছিল। এবং তারা তাদের যে তারা বাংলা ভাষা পৃষ্ঠপোষণা করতো, তাদের যে মন্ত্রী ছিল কুমার ঘোষ, গৌড় থেকে গেছিলেন, গৌড়ীয় আমাত্য কুমার ঘোষ। এবং আহ, ইন্দোনেশিয়ার যে জাতীয় ভাষা বলা হয় বাহাসা, বাহাসা শব্দটা কিন্তু বাংলা ভাষা শব্দ থেকে এসেছে, ভাষা থেকে বাহাসা একটা। আর সেখানকার মন্দির যে সমস্ত গুলো আছে স্ট্রাকচার, সেগুলোর মধ্যে গৌড়ীয় শৈলী দেখা যায়। আর্কিটেকচার নিয়ে যারা লিখেছেন তারা বেশ ভালোভাবে দেখিয়েছেন যে কিভাবে গৌড়ীয় রীতির মন্দির শৈলী দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায়। তো ইন্দোনেশিয়াতে একটা ভালো আর একটা বিষয় যে হচ্ছে যে ইন্দোনেশিয়ার যে কাস্ট স্ট্রাকচার, মানে যেখানে বর্ণ ব্যবস্থা, সেখানেও ব্রাহ্মণ ক্ষত্রিয় আছে, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। তো ওই ক্ষত্রিয় মধ্যে তাদের যে ক্ষত্রিয় কাস্টটা ওরা ক্ষত্রিয় বলে, তার মধ্যে একটা মেজর জাতি হচ্ছে মাহিস কাবো। মাহিস কাবো বেঙ্গলার। মাহিস কাবো মানে হচ্ছে বাংলার মাহিষ্য যারা, এই মাহিষ্যদেরকেই ওরা মাহিস কাবো, এবং বেঙ্গল মানে তারা বাংলা থেকে মাইগ্রেট হয়ে গেছে। এই প্রসঙ্গটা এই রমেশচন্দ্র মজুমদারের সুদূর প্রাচ্য হিন্দু উপনিবেশ এবং তার যে ইংরেজি ট্রান্সলেশন আছে তার মধ্যে খুব ভালোভাবে আছে। এই মাহিস কাবো এই বেঙ্গলের যে এই সম্প্রদায়টা, এই কাস্টটা এখনো আছে এবং তারাই ইন্দোনেশিয়ার একটা রয়্যাল বা ওয়ারিয়ার কাস্টের মধ্যে পড়ে। এবং তারা বাঙালি মাহিষ্য মাইগ্রেন্ট, এটা একটা খুব ভালো মেজর পয়েন্ট যে তারা বাংলা থেকে গেছিল এবং তারা ইন্দোনেশিয়ায় গিয়ে তাদের যে কাস্ট এবং তাদের যে মানে হেরিটেজটা তারা ধরে রেখেছে এবং জাতির নাম নিয়ে রেখেছে। এটা একটা ধরে রাখার মতো পয়েন্ট। আচ্ছা, আহ, দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে তাহলে বাংলার তো কিছু বাণিজ্যিক পথও থাকবে, বা এই যে বাণিজ্য করতো সেই ব্যাপারে, মানে কি কি পণ্য নিয়ে বাণিজ্য হতো, এই সকল বিষয়ে কি কিছু জানা যায়? দক্ষিণে পূর্ব এশিয়ায় বাংলার বাণিজ্যের সব থেকে মেজর যে ট্রেড পোর্ট, সেটা হচ্ছে আমাদের তাম্রলিপ্ত বন্দর। তাম্রলিপ্ত বন্দর মৌর্য যুগে বেশ ভালো, মানে বেশ ভালো কি সব ভালো, মনে হয় বিশ্বের সব থেকে বৃহৎ 10টি বন্দরের মধ্যে একটি। খুব ভালো রকমের ব্যবসা হতো এবং বিজয় সিংহের যে মাইগ্রেশনটা হয়েছিল শ্রীলঙ্কায়, সেটা তাম্রলিপ্ত বন্দর থেকে। তো তাম্রলিপ্ত বন্দর একটা মেজর জায়গা এবং সপ্তগ্রাম বন্দরও বহু প্রাচীন। সপ্তগ্রাম বন্দর থেকে মাইগ্রেশন হয়েছিল, যাতায়াত হয়ে থাকতো বহু বৈদেশিক রোমান বাণিজ্য জাহাজ, গ্রিক জাহাজ, ক্রিট দ্বীপের সঙ্গে বাণিজ্য হতো। তারা সবাই তাম্রলিপ্ত দিয়ে আসতো এবং তাম্রলিপ্ত দিয়ে বাঙালি বণিকরা বিভিন্ন জায়গায় যেত। এবং আদি সপ্তগ্রাম, সপ্তগ্রাম যে একটা মেজর বন্দর। তবে সুন্দরবন অঞ্চল যেটা পশ্চিমবঙ্গে, সুন্দরবন অঞ্চলে বহু দ্বীপ আছে যেগুলো তখনকার দিনে বড় বড় দ্বীপ, বড় বড় এই বন্দর হিসেবে কাজ করতো। এখান থেকে ভালো রকমের বাণিজ্য চলতো। আর বাণিজ্যিক দ্রব্যের মধ্যে প্রচুর জিনিস আছে, সব তো এখন লিস্ট করা যায় না, তবে মেজর জিনিস জিনিস সেটা হচ্ছে পিপলি। গঙ্গারিডাই সভ্যতার পিপলি খুব বিখ্যাত। পিপলি এক ধরনের হয় মশলা হিসেবে ব্যবহার করা হয় গোলমরিচের মতো। তো পিপলিকে বিক্রি করা হতো। পশ্চিমের দিকে তো রোমের সাইডেও বিক্রি করা হতো, রোম গ্রিসে ব্যবহার করা হতো।
এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশেই পিপলি ব্যবহার করে বিক্রি করা হতো। সম্ভবত ভার্জিলের একটা লেখা আছে যে রোমের সমস্ত সোনা চলে যায় গঙ্গারিডাই থেকে পিপ্পলি কিনতে গিয়ে, এরকম একটা আক্ষেপ আছে। আর অন্যান্য দ্রব্যের মধ্যে আমাদের গৌড়িক হিরে, আহ, রজত যেটা বলা যায়, রূপো, এবং বিভিন্ন রকম মশলার যে ব্যবসাটা, মশলার বিভিন্ন রকম জিনিস ব্যবসা করা হতো। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের একটা চাহিদা ছিল বিভিন্ন দেশগুলোতে, এখানে সে ট্রান্সফার করা হতো। বাঘের চামড়া, সেটাও বিক্রি করা হতো। এবং আরো অনেক এরকম বিষয় আছে, হাতের দাঁতের জিনিস, এরকম অনেক তো আছে, যথেষ্ট আছে। স্নেহাংশুদা, বাংলার এত গৌরব বা বাঙালির এত গৌরব গাথা শুনে মানে মনটা, মানে আজকে বাঙালি কোথায়? আজকে বাঙালি শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ। মানে আপনি যে ডিএনএ ডাটা দিলেন তার মধ্যে থেকে এটাই মনে হয়। কিন্তু বাঙালির এত গৌরব গাথা শুনে মনে আরেকটা প্রশ্ন উঠছে, জানি না প্রশ্নটা করা ঠিক না বেঠিক, সেটা হচ্ছে এই যে কম্বোডিয়ার অঙ্কর মন্দির, সেটাও কি বাঙালিরাই প্রতিষ্ঠা করেছিলেন? হ্যাঁ, আর্কিটেকচারের বইগুলো যদি দেখা যায় তখন স্পষ্ট ভাবে বলাই হয় যে যে সাউথ ইস্ট এশিয়ার যে মন্দিরগুলো দেখা যায় তার মধ্যে বাঙালি মানে আর্কিটেকচারের মধ্যে একটা ক্লিয়ার বেঙ্গলি ইনফ্লুয়েন্স আছে। বাঙালিদের স্ট্রাকচার আমাদের যেমন দোচালা রীতির মন্দির বা পঞ্চরত্ন স্টাইলের মন্দির, গৌড়ীয় রীতির মন্দির, এই জিনিসগুলো সেখানকার স্ট্রাকচার গুলোর মধ্যে স্পষ্ট ভাবে দেখা যায়। এবং সেগুলো গৌড়ীয় রীতির মন্দির এবং অন্য কোনো রকম না। আমাদেরই নাগরিক শৈলী, আমাদেরই বিভিন্ন রকম দেউল রীতি সবকিছু মানে ওখানকার মন্দিরগুলোর মধ্যে ছড়িয়ে আছে। মানে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এখান থেকেই বিভিন্ন শিল্পীরা গিয়ে সেটা তৈরি করেছিল। তো যেমন কবি সত্যেন্দ্রনাথ দত্তের যে কবিতাটা আছে যে শ্যাম কম্বুজ এবং কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি, স্থপতি মোদের করেছে রচনা বড়ভূধরের ভিত্তি, শ্যাম কম্বুজ এবং পার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। তো হ্যাঁ, এই কথাটা বেশ ভালোভাবে জাস্টিফাইড যে ওখানকার মন্দিরগুলো প্রতিষ্ঠা হয়েছিল সেগুলো বাঙালি শাসকদের পৃষ্ঠপোষণায়, বাঙালি শিল্পীদের দ্বারা, বাঙালি রীতিতে তৈরি হয়েছিল। বাঙালির মানে কি বলবো, মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যেন বাঙালি পুরো এশিয়াটাকে বা এই যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং এই জায়গাগুলোকে পুরো নিজের হাতে যেন তৈরি করেছে। তো এই যে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাঙালি যে সাম্রাজ্যের মানে উপস্থিতি, তাহলে এখানে রাজনৈতিক, অর্থনৈতিক, এই সংস্কৃতিকে মানে একটা কি রূপ, মানে আপনি কি বলবেন যে এগুলোকে কিভাবে একটা নতুন রূপ দিয়েছে, নাকি এগুলোকে আহ সাজিয়েছে, কি বলবেন এটার ব্যাপারে? সাউথ ইস্ট এশিয়ার কালচার অনেক যথেষ্ট ভাবে বাংলা থেকে ইনফ্লুয়েন্স। আমরা যদি শ্রীলঙ্কা ধরি, শ্রীলঙ্কা যদি সাউথ ইস্ট এশিয়া পড়ে না, তো শ্রীলঙ্কার যে বিভিন্ন রকম কালচার, যেমন এই ডান্স ধরি আমরা, ওখানকার এথনিক ডান্স অনগম পোড়া যেটা যুদ্ধের নাচ, আমাদের ঢালি, ছৌ, এই ধরনের নাচগুলোর সঙ্গে তাদের বেশ ভালো মিল আছে। এবং শ্রীলঙ্কার ভাষা বা ইন্দোনেশিয়ার ভাষা যথেষ্ট ভাবে, যারা এই সুনীতি কুমার স্যারের যে রিসার্চ আছে, এই ভাষাগুলো বাংলা ভাষার সঙ্গে যথেষ্ট ভাবে মিলে। এবং পপুলেশন যেহেতু মাইগ্রেশন হয়েছে, সবার তো প্রমাণ হচ্ছে জেনেটিক্স। মাইগ্রেশনটা হচ্ছে তার প্রমাণটা কি, জেনেটিকের প্রমাণ। যেমন শ্রীলঙ্কায় প্রচুর ভালো রকমের রিসার্চ হয়েছে যে বাঙালিদের একটা জিন আছে, D1S80 বলে একটা জিন হয়। এই জিনটাই ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের মধ্যে ভালোভাবে দেখা যায়। যেটা যেটা আশ্চর্যজনক ভাবে শ্রীলঙ্কার মধ্যেও পপুলেশনে ভালোভাবে মানে 24%-এর মতো DS180 জিন, মানে D1S80 জিনিসটা ভালোভাবে দেখা যায়। এখান থেকে বোঝা যায় যে এই অ্যালিল মাইগ্রেশনটা বিজয় সিংহের 700 সেনার মাধ্যমে শ্রীলঙ্কায় হয়েছিল। তাই পপুলেশনটার মধ্যে ভালোভাবে এটা রয়েছে। আর 25.41% একটা R2 হ্যাপ্লো গ্রুপ আছে, যেটা হ্যাপ্লো গ্রুপ P, 92 R7 বলে একটা জিনিস হয়। তো সেটাও একটা পপুলেশনে ভালোভাবে দেখা যায়। এমনকি আরএল কির্কের যে একটা রিসার্চ পেপার আছে, সেখানে আমরা দেখি যে সেখানে স্পষ্টভাবে বলা আছে যে সিনহালিস পপুলেশনটা যদি আমরা ভালোভাবে মেজার করি তাহলে তা তামিলনাড়ু, কেরালা এবং বেঙ্গলের পপুলেশনের একটা মিক্সার হিসেবে ভালোভাবে বোঝা যায়। এমটিএইচএফ আর 677T একটা অ্যালিল হয়, সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 17% থাকে এবং সেটাই এই সিনহালিসের মধ্যে 13% দেখা যায়। তো মানে জেনেটিক ভাবে প্রচুর ভালোভাবে দেখা যাচ্ছে যে সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর সঙ্গে একটা খুব স্পষ্ট ভাবে বাঙালি উত্তরাধিকার তারা বহন করছে জিনগত ভাবে। তাই খুব স্বাভাবিকভাবেই তাদের সংস্কৃতি এবং সমস্ত কিছুতে বাঙালির একটা প্রভাব আছে।
আজকে স্নেহাংশুদা, আপনি বাঙালি জাতি সম্পর্কে যে তথ্যগুলো দিলেন, সেইগুলো আমার মনে হয় না যে বাঙালির মানে আজকে পশ্চিমবঙ্গের যে বাঙালি তার 10% মানুষও এটা জানে। আর কোনো জাতিকে যদি পুনরায় মানে নিজের গৌরব গাথা মানে ওই জায়গায় পৌঁছতে হয়, তাহলে তো নিজের ইতিহাস বা নিজের যে প্রোডাক্টিভিটি বা নিজের যে শক্তি সামর্থ্য, সেটা তো জানা উচিত। তো মানে আমার মনে হয় না এগুলো জানে। আপনার কাছে আমি মনে হলো যে প্রত্যেকটা জিনিসই আমার কাছে নতুন, বেশিরভাগটাই। তো সত্যি মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে উপস্থিত থাকার জন্য, আমাদেরকে এতটা সময় ধন্যবাদ দেওয়ার জন্য। তোমাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য বলার মতো। না, আপনার এই যে মানে আপনি যে জ্ঞানটা ধারণ করে রেখেছেন, যাতে যেটা সবার মধ্যে থাকা উচিত, না হলে জাতিগতভাবে একটা জাতি অনেকটাই পিছিয়ে পড়বে। তো আপনার এটা থাকা উচিত না, এই কারণেই তো আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যুবশক্তি তৈরি হয়েছে সেই জন্য, যে আমরা প্রচার করবো। আজকে আমরা 10 জন গেলাম, কালকে 100 জন যাবে, কালকে 1000 জন যাবে, এভাবে আমরা সবাইকে জানাতে পারবো। একদম 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 সেটাই। মানে আপনার কে কি বলে ধন্যবাদ জানাবো, আমার কাছে আর ভাষা নেই। ধন্যবাদ। আমি চেষ্টা করবো যে আপনি বা চাইবো যে আপনি যদি আরো সময় দেন আমাদেরকে অন্য একটা দিন, তাহলে খুব উপকৃত হব। অবশ্যই, আমি অবশ্যই থাকবো, এরকম হয়ে থাকবো, আলোচনা হতে থাকুক, আলোচনা জ্ঞান, আলোচনা করলে জ্ঞান বাড়বে, হলে খুবই ভালো হয়। তাহলে এখানেই শেষ করছি পডকাস্টটা।